আজকে আমরা শুনবো সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত অস্কার জয়ী এক অসাধারণ বেঁচে থাকার গল্প, যার নাম দি রেভেন্যান্ট। এই গল্প শুধু টিকে থাকার নয়, এই গল্প এক পিতার হার না মানা লড়াইয়ের, যে নিজের ছেলের মৃত্যুর বিচার চাইতে সবকিছুকে হার মানায়। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পের শুরু হয় 1823 সালের আমেরিকার সীমান্তবর্তী এক দুর্গম বরফে ঢাকা বন্য প্রান্তরে। বিস্তীর্ণ জঙ্গল, নদী, পাহাড় আর দুর্জেয় আবহাওয়ার মধ্যে একদল শিকারী নিজেদের শিকার করা জন্তু জানোয়ারের চামড়া গুছিয়ে নিচ্ছেন। তারা সবাই খুবই পরিশ্রান্ত, কিন্তু তাদের চোখে ভরসা, এই সব পশম বিক্রি করে তারা বড় অঙ্কের টাকা পাবে। এই শিকারী দলের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন অ্যান্ড্রিউ হেনরি, এক কড়া ধাঁচের কিন্তু দায়িত্ববান নেতা, যিনি তার দলের নিরাপত্তা ও সাফল্যের জন্য সর্বদা সচেষ্ট। শুরুতে মনে হয় সবকিছুই স্বাভাবিকভাবে চলছে, কিন্তু এই প্রশান্ত পরিবেশ বেশিক্ষণ টিকতে পারে না। হঠাৎ করেই জঙ্গলের গভীর থেকে ছুটে আসে আতঙ্কের শব্দ। তীর ছুটে আসে আকাশ কাঁপিয়ে, গুলির শব্দে বাতাস ভারী হয়ে ওঠে। ভয়ানকভাবে আক্রমণ চালায় আরিকারা নামের এক নেটিভ আমেরিকান উপজাতি, যাদের প্রধান উদ্দেশ্য তাদের জমি ও সম্মান রক্ষা করা এবং খোঁজ চালানো তাদের অপহৃত কন্যা পোকাকে উদ্ধারের জন্য। আরিকারা উপজাতির হঠাৎ আক্রমণে শিকারীরা একে একে নিহত হতে থাকে। কেউ মাথায় তীর খেয়ে পড়ে যায়, কেউ নদীর ধারে প্রাণ হাতে ছুটে পালাতে চায়, কিন্তু সব দিক থেকে চারপাশ ঘিরে ফেলে আরিকারা উপজাতিরা। ক্যাপ্টেন হেনরি ও তার দলবল প্রাণপণে লড়তে থাকে, কিন্তু বোঝা যায় শক্তি ও সংখ্যা উভয় দিক থেকেই তারা পিছিয়ে। তারা বাধ্য হয় দ্রুত নৌকায় উঠে পালাতে। হিউ গ্লাস এক হাতে নিজের ছেলেকে বাঁচাতে ব্যস্ত, অন্য হাতে শত্রুদের দিক থেকে নজর রাখছে। নৌকায় উঠে দলটির যাত্রা শুরু হয়, কিন্তু হেনরির অভিজ্ঞ চোখ বুঝে ফেলে আরিকারারা নদী পথেও নজর রাখছে। তারা যদি এই পথ ধরে এগোয়, তাহলে আবারও হামলার মুখে পড়তে হতে পারে। এই কারণে ক্যাপ্টেন হেনরি সিদ্ধান্ত নেন নৌকা নদীতে ভাসিয়ে দিয়ে তারা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাবেন, যাতে শত্রুরা মনে করে তারা নদী পথেই পালিয়েছে। একদিকে ঠান্ডা, খাদ্যের অভাব, অজানা পথ, অন্যদিকে পেছনে শত্রুদের তাড়া, কিন্তু এটাই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। এভাবেই শুরু হয় হিউ গ্লাস ও তার দলের এক ভয়ঙ্কর, অনিশ্চিত, বিপদসংকুল যাত্রা। জঙ্গলের ভেতর দিয়ে ক্লান্ত শরীরে, ক্ষুধার্ত মন নিয়ে হেঁটে চলেছে ক্যাপ্টেন হেনরির দল। ঠান্ডা জমাট হাওয়া, গাছের পাতায় জমে থাকা বরফের ভাঁড়, চারপাশে এক ধরনের মৃত্যুর নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা কাটিয়ে মাঝে মাঝে ভেসে আসে দূরে কোথাও শিয়ালের ডাক বা শুকনো ডাল ভাঙার শব্দ। দলটি যখন একটি নিরাপদ জায়গায় ক্যাম্প করার প্রস্তুতি নিচ্ছে, তখন হিউ গ্লাস একা বেরিয়ে পড়ে খাবারের খোঁজে এবং আশেপাশে শত্রুর কোনো গতিবিধি আছে কিনা সেটা দেখতে। সে খুব সতর্ক, প্রতিটি পা সে হিসেব করে ফেলে, যেন মাটিতেও শব্দ না হয়। হঠাৎই সে দেখে এক বিশাল মাপের ভাল্লুক। ভাল্লুকটি আচমকা ঝাঁপিয়ে পড়ে গ্লাসের ওপর। প্রথমে সে চেষ্টা করে পালাতে, কিন্তু এত দ্রুততা আর এমন বিশাল আকারের জন্তু সামনে আসায় গ্লাস পড়ে যায় মাটিতে। এরপর শুরু হয় এক ভয়াবহ সংগ্রাম। ভাল্লুক তার ধারালো নখ ও দাঁত দিয়ে গ্লাসের শরীর ক্ষতবিক্ষত করে দেয়। তার পিঠ চিড়ে যায়, ঘাড়ের পেশি ছিঁড়ে যায়। বুকের ওপর চেপে বসে ভাল্লুকটি যখন তাকে আছড়ে ফেলছে, তখন গ্লাসের মুখে কেবল অসহ্য যন্ত্রণা আর বেঁচে থাকার মরিয়া চেষ্টা। অসীম সাহস নিয়ে গ্লাস ভাল্লুকটির ওপর গুলি চালায়। গুলির শব্দে কেঁপে ওঠে গহীন জঙ্গল, কিন্তু তাতে বিশেষ কাজ হয় না। গ্লাস তার ছুরি বের করে কোনো রকমে ভাল্লুকের গায়ে আঘাত করতে থাকে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ, কিন্তু গ্লাস হাল ছাড়ে না। এক সময় কোনো রকমে ভাল্লুকটি মাটিতে লুটিয়ে পড়ে।
কিন্তু তার শরীরের ওজন এতটাই বেশি যে সে পড়ে গিয়ে আবার গ্লাসের শরীরের ওপরেই চাপা পড়ে যায়। এই ভয়ঙ্কর সংঘর্ষ শেষে গ্লাস পড়ে থাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায়, শরীরের সর্বত্র গভীর ক্ষত। তার দেহ এতটাই ভেঙে গিয়েছে যে সে নিজের হাত পা নড়াতেও পারছে না। মনে হচ্ছে এইবার বুঝি আর সে বাঁচবে না। এদিকে গুলির শব্দ শুনে দলের অন্য সদস্যরা দৌড়ে আসে। হেনরি, হক ও আরো কয়েকজন। তারা এসে দেখে গ্লাস রক্তে ভেসে যাচ্ছে। তার মুখে কোনো কথা নেই, কেবল শ্বাস চলছে কোনো রকমে। ক্যাপ্টেন হেনরি স্তব্ধ হয়ে যান। এমন ভয়ানক আক্রমণ থেকে কেউ বাঁচতে পারে সেটা ভাবাই কঠিন, তবুও গ্লাস বেঁচে আছে, সেটাই যেন এক অলৌকিক ঘটনা। তারা কোনো রকমে গ্লাসকে ধরে তুলে আনে ক্যাম্পে। কিন্তু সামনে এখন বড় প্রশ্ন, এই অচল গ্লাসকে সঙ্গে নিয়ে কি তারা জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে পারবে? তার ক্ষত এত গভীর যে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। হিউ গ্লাস যখন জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায় পড়ে রয়েছে, তখন ক্যাপ্টেন হেনরি এবং তার দল সিদ্ধান্ত নেয় গ্লাসকে সঙ্গে নিয়ে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। তার শারীরিক অবস্থা এতটাই ভয়াবহ যে সে 1 ইঞ্চিও নড়তে পারছে না। তার শরীরে জ্বর, ক্ষতস্থানে পচন ধরার সম্ভাবনা, আর প্রতিনিয়তই মৃত্যু তার খুব কাছাকাছি। এই পরিস্থিতিতে হেনরি একজন স্বেচ্ছাসেবক খোঁজেন যারা গ্লাসের পাশে থাকবে এবং যতক্ষণ না সে মারা যায় ততক্ষণ তার দেখাশোনা করবে এবং পরে তাকে সৎকার করবে। এভাবেই সামনে আসে জন ফিটস, একজন স্বার্থপর রুক্ষ প্রকৃতির মানুষ যার চোখে শুধুই টাকা আর নিজের লাভ। তার সঙ্গে যোগ দেয় জিম, একজন কিশোর বয়সী শিকারী যার মন যদিও অনেক বেশি দয়ালু, কিন্তু বয়স কম ও অভিজ্ঞতা কম হওয়ায় সে সহজেই প্রভাবিত হয়। হিউ গ্লাসের নিজের ছেলে হক, সেও রয়ে যায় বাবার পাশে, কারণ তার কাছে এই দায়িত্ব কোনো কর্তব্য নয়, বরং ভালোবাসা, রক্তের সম্পর্কের টান। শুরুতে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফিটস বিরক্ত হতে থাকে। সে বুঝতে পারে গ্লাস সহজে মরছে না এবং প্রতিদিন তাকে পাহারা দিয়ে সময় নষ্ট হচ্ছে। খাবারও শেষ হয়ে আসছে। তার মাথায় এক বিকৃত পরিকল্পনা আসে, যদি গ্লাসকে মেরে ফেলা যায় তাহলে দ্রুত সৎকার করে ফেরা যাবে এবং নিজের টাকা নেওয়াও সম্ভব হবে। এই ভেবে একদিন গ্লাসের অসাড় শরীরের পাশে বসে থাকা হক বুঝতে পারে ফিটস কিছু খারাপ করছে। সে দেখে ফিটস গ্লাসের মুখ চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করছে। হক সেই মুহূর্তে বাধা দিতে আসে, কিন্তু ফিটস তাকে ঠেলে ফেলে দেয় এবং তাকে খুন করে ফেলে। এই ভয়াবহ মুহূর্তটি হিউ গ্লাস নিজের চোখে দেখতে পায়, কিন্তু শরীর এতটাই দুর্বল যে কিছুই করতে পারে না। তার চোখে জল আসে এবং অসহায়ভাবে সে নিজের ছেলেকে খুন হতে দেখে। এরপর ফিটস জিমকে বলে হক পালিয়ে গেছে আর গ্লাস মারা গেছে। তারা গ্লাসের ওপর অর্ধেক মাটি ছড়িয়ে দিয়ে তাকে জীবন্ত কবর দেয় এবং চলে যায়। এখান থেকেই হিউ গ্লাসের জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায় শুরু হয়। মাটি চাপা দেওয়া অবস্থায় হঠাৎ হিউ গ্লাসের নিঃশ্বাস ফেরে। সে বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। সে যেভাবেই হোক নিজের আঙুলগুলো একটু একটু করে নাড়াতে শুরু করে এবং মাটির নিচ থেকে নিজের মাথাটা কোনো রকমে বের করে আনে। সেই ঠান্ডা হাওয়ায় প্রথম নিঃশ্বাস নেওয়ার মুহূর্তটি যেন এক নতুন জন্ম। তার শরীর তখনও ক্ষতবিক্ষত, তীব্র জ্বর, কাঁপুনি, তবুও সে হামাগুড়ি দিয়ে মাটিতে গড়িয়ে নিজেকে টেনে নিয়ে যেতে শুরু করে। তার সামনে এখন একটাই লক্ষ্য, ফিটজের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়া। একসময় সে জঙ্গলের মধ্যে পড়ে থাকা কিছু পচা মাংস খেয়ে বেঁচে থাকে, বরফ গলানো জল খায় এবং গাছের বাকল খুঁটে খায়। নিজের ক্ষত নিজেই গাছের পাতা কাদা দিয়ে ঢেকে রাখে যাতে পচে না যায়। একবার সে নিজেকে জন্তুর চামড়ার ভেতর ঢুকিয়ে রাখে ঠান্ডা থেকে বাঁচার জন্য। এসব ছিল শুধুই তার বেঁচে থাকার লড়াই, কারণ প্রতিশোধ তখনও তার মন থেকে এক মুহূর্তের জন্য সরে যায়নি। পথে সে এক সহানুভূতিশীল নেটিভ আমেরিকান ব্যক্তিকে পায় যার নাম হিকুক। সে গ্লাসকে খাওয়ায়,
যত্ন নেয় এবং একটি অস্থায়ী তাঁবু তৈরি করে তার আরামের জন্য। এক রাতে যখন গ্লাস জ্বরে বেহুশ, তখন হিকুক তার চারপাশে আগুন জ্বালিয়ে রাখে যাতে ঠান্ডায় তার মৃত্যু না হয়। কিন্তু পরদিন দেখা যায় হিকুককে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। সম্ভবত কোনো ভিন জাতি শত্রুদল তাকে ধরে ফেলে। গ্লাস সেই আগুনে পোড়া তাঁবুর পাশে দাঁড়িয়ে কাঁদে। যে তাকে সাহায্য করলো সে নিজে আর বাঁচতে পারল না। একদিন যখন হিউ গ্লাস আহত শরীর নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, হঠাৎ করে তার কানে আসে এক মেয়ের কান্নার শব্দ। সে গাছপালার আড়াল থেকে দেখে একদল ফরাসি পশম ব্যবসায়ী একটি নেটিভ আমেরিকান মেয়েকে ধরে রেখেছে। মেয়েটি দড়ি দিয়ে বাঁধা, নির্যাতনের শিকার এবং আতঙ্কে কাঁপছে। মেয়েটি হচ্ছে পাওয়াকা, যাকে আরিকারা উপজাতির লোকজন খুঁজছিল। সে ছিল তাদের নেতার মেয়ে। এই দৃশ্য দেখে গ্লাস থমকে যায়। তার শরীর তখনও দুর্বল, ক্ষতবিক্ষত, কিন্তু তার মন ন্যায়ের পক্ষে। সে দেখতে পারে না এই অন্যায়। সেও একসময় নিজের ছেলেকে হারিয়েছে। চুপচাপ দাঁড়িয়ে থাকার মানে সে জানে না। রাতের অন্ধকারে গ্লাস চুপচাপ অপেক্ষা করে। ফরাসি শিবিরে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে। একে একে সে কয়েকজনকে নিঃশব্দে আক্রমণ করে, ছুরি দিয়ে মেরে ফেলে। হঠাৎই চারপাশে হইচই শুরু হয়, কিন্তু গ্লাস আগুন লাগিয়ে পুরো শিবিরকে ধোঁয়ায় ভরে দেয়। এই সুযোগে সে পাওয়াকাকে মুক্ত করে। মেয়েটি প্রথমে ভয় পায়, কিন্তু গ্লাস কোনো কথা না বলে শুধু দড়িগুলো খুলে দেয় এবং তাকে পালাতে ইশারা করে। এই ঘটনার পরেই আবার সে একাকী নিজের পথে বেরিয়ে পড়ে সেই দুর্দান্ত প্রতিশোধের যাত্রা শেষ করতে। তীব্র ঠান্ডা, তুষারঝড়, ক্ষুধা, জ্বর, একাকিত্ব সব কিছুকে হার মানিয়ে সে পৌঁছে যায় সেই দুর্গে, যেখানে ক্যাপ্টেন হেনরি ও বাকিরা রয়েছে। ক্যাপ্টেন হেনরি তার ফিরে আসায় স্তব্ধ হয়ে যান। একজন মৃত ভেবে ফেলে আসা মানুষ এত দূর কিভাবে বেঁচে ফিরল? তখন জিম সামনে এগিয়ে এসে চুপচাপ বলে, আমি সব জানতাম। আমি দেখেছিলাম ফিটজ হককে মেরে ফেললো, কিন্তু আমি কিছু করিনি। ভয় পেয়েছিলাম। আমি দুঃখিত। গ্লাস চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, চোখে কষ্ট আর রাগ, কিন্তু কোনো প্রতিশোধ নেয় না। সে বোঝে জিম খুনি নয়, শুধু একজন ভীতু মানুষ। সে নিজের ভয়ের কাছে হেরে গিয়েছিল। ক্যাপ্টেন হেনরি ভীষণভাবে রেগে যান এবং জানিয়ে দেন যেভাবেই হোক ফিটজকে ধরে শাস্তি দিতে হবে। ফিটজ তখন বুঝে যায় আর সময় নেই। অতর্কিতে বরফ আর গাছপালার ফাঁকে দাঁড়িয়ে থাকা হেনরিকে ফিটজ পেছন থেকে গুলি করে। ক্যাপ্টেন হেনরি, যিনি ছিলেন সৎ ও সাহসী নেতা, মৃত্যুর কোলে ঢলে পড়েন। হত্যার পর ফিটজ ক্যাপ্টেনের দেহ লুকিয়ে ফেলে এবং নিজের টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। কিন্তু সে জানে না পেছন থেকে এক মানুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হিউ গ্লাস। পাহাড়, নদী, তুষার, ঝড় সব পেরিয়ে অবশেষে দুজনের মুখোমুখি সংঘর্ষ হয় বরফে ঢাকা নদীর তীরে। এক ভয়ঙ্কর লড়াই। ফিটজ জানে আজ সে মরতে পারে, কিন্তু গ্লাস তাকে শেষ করে না, বরং তাকে ঠেলে দেয় নদীর পার থেকে, যেখানে একদল আরিকারার সামনে সে পড়ে যায় এবং তারা তাকে হত্যা করে। গ্লাস জানতো প্রতিশোধ শুধু নিজের হাতে নিলেই হয় না, মাঝে মাঝে প্রকৃতি এবং ন্যায়ের ওপর ভরসা রাখাও প্রয়োজন। সব শেষ হলে গ্লাস একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে পড়ে, তার চোখে বেদনার ছায়া। তার ছেলে হকের মৃত্যু, তার নিজের ক্ষতবিক্ষত জীবন, সবকিছুর হিসেব যেন শেষ হলো এই প্রতিশোধের মধ্যে দিয়ে। সে আকাশের দিকে তাকায়, হকের ছবি যেন চোখের সামনে ভেসে ওঠে। গল্প শেষ হয় হিউ গ্লাসের দৃষ্টিতে, ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু এখনো জীবিত, কারণ তার ভেতরে ছিল এক অদম্য বেঁচে থাকার ইচ্ছা আর ন্যায়বোধের আগুন। দ্য রেভেনেন্ট আমাদের শেখায় যে প্রতিকূলতা যত বড়ই হোক না কেন, ইচ্ছা শক্তি ও মানসিক দৃঢ়তা থাকলে মানুষ সবকিছুর বিরুদ্ধে লড়ে বাঁচতে পারে। হিউ গ্লাস শুধু নিজের জন্য বাঁচে না, সে বাঁচে তার সন্তানের স্মৃতিকে সম্মান জানাতে, নিজে ন্যায়ের পথে থেকে প্রতিশোধ নিতে।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগির দেখা হবে নো দ্য স্টোরির নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।